আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। ডাইউরেটিক্স টপিক আলোচনার মধ্যে সর্বপ্রথম আমরা যেই গ্রুপের ড্রাগ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরস ড্রাগগুলো। তাহলে আমরা প্রথমে জানতে হবে আমাদের এই যে কার্বনিক অ্যানহাইড্রেস এই এনজাইমটা নরমালি ফিজিওলজিক্যালি নেফ্রনে কোন জায়গাটায় কী কাজ করে, ঠিক আছে? সেটা বোঝার জন্য আমি কী করেছি, একটা নেফ্রনের প্রক্সিমাল পার্ট এঁকেছি, কারণ কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমটা এখানেই মোটামুটি ভালো কাজ করে। সেটা হচ্ছে যে এটা একটা গ্লুমেরুলাস, এটা হচ্ছে যে বুমেন্স ক্যাপসুল, এটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এবং এগুলো হচ্ছে যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে থাকা এপিথেলিয়াল সেল, এবং এই দুটো এপিথেলিয়াল সেলের মধ্যে কিছু মাঝখানে গ্যাপ থাকে, এবং এই এপিথেলিয়াল সেলগুলো নিজেদের মধ্যে কিছু স্ট্রাকচারাল প্রোটিন দিয়ে তারা সংযুক্ত থাকে। এটা হচ্ছে ব্লাড ভেসেল, এটা হচ্ছে রেনাল ইন্টারস্টিশিয়াম। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে গ্লুমেরুলার ফিল্ট্রেট হিসেবে কী কী আসে। তাহলে এই প্রোডাক্টগুলো হচ্ছে যে গ্লুমেরুলার ফিল্ট্রেট রূপে এই জায়গায় আসে। এর মধ্যে এই যে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, এগুলো 100% রিঅ্যাবজর্ব হয়ে যায়। আর বাকি যেই গ্লুমেরুলার ফিল্টারগুলো বাকি থাকে এর মধ্যে 65% প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে রিঅ্যাবজর্পশন হয়। তাহলে প্রথমে আমরা দেখি এই যে সোডিয়াম, এটা কি হয়, এটা যখন ফিল্ট্রেট রূপে বুমেন্স ক্যাপসুলে আসে, এটা যখন প্রক্সিমাল কনভলিউটেড পাথওয়ে দিয়ে নিচের দিকে যেতে থাকে, তখন প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের এপিথেলিয়াল সেলে থাকা কিছু ট্রান্সপোর্টার এই সোডিয়ামকে কী করে সেলের ভেতর রিঅ্যাবজর্ব করে নিয়ে নেয়, ঠিক আছে? এবং এই যে একটা পজিটিভ আয়ন সেলের ভিতর গেল, সেল কী করে আরেকটা পজিটিভ আয়ন কী করে সেল থেকে বের করে দেয়, এটা হচ্ছে হাইড্রোজেন আয়ন। এটা এক ধরনের ট্রান্সপোর্টার যেটা সোডিয়ামকে সেলের ভেতর নিচ্ছে। আরও অনেক ধরনের ট্রান্সপোর্টার আছে, সেগুলো হচ্ছে যে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার। তাহলে গ্লুকোজ এভাবে সেলের ভিতর ঢুকলো, ঠিক একইভাবে সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো ট্রান্সপোর্টার, অ্যামাইনো অ্যাসিড ঢুকলো। এরকম ভিটামিন, ফ্যাটি অ্যাসিড সবগুলোই এই যে ট্রান্সপোর্টারের মাধ্যমে কোথায় আসে, সেলের ভিতর আসে, সেল থেকে ইন্টারস্টিশিয়াম থেকে সার্কুলেশনে চলে যায়। তাহলে আমরা কি দেখলাম যে সোডিয়ামের প্রক্সিমাল কনভলিউটেড রিঅ্যাবজর্পশনে শুধুমাত্র এই ট্রান্সপোর্টার না, আরও অনেক ধরনের ট্রান্সপোর্টার আছে, তবে এটা ওয়ান কাইন্ড অফ ইম্পর্ট্যান্ট ট্রান্সপোর্টার। তাহলে এখন যদি কন্টিনিউয়াস সোডিয়াম সেলের ভিতর ঢুকতে থাকে, তাহলে সেলের ভিতর সোডিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। এই কনসেন্ট্রেশনটা বেড়ে গেলে পরবর্তীতে সোডিয়াম ঢুকবে না। তো এই যে কন্টিনিউয়াস সোডিয়াম কনসেন্ট্রেশন বাড়তেছে, সেলের একটা মেকানিজম আছে যার মাধ্যমে সে সোডিয়ামকে বের করে দেয়, অর্থাৎ সেলের ভিতর সোডিয়াম কনসেন্ট্রেশন কম রাখে। তো কোন ট্রান্সপোর্টারের মাধ্যমে সে সোডিয়ামকে বের করে দিবে, সেটা হচ্ছে যে সোডিয়াম 3টা বের করে দেয় আর পটাশিয়াম 2টা ঢুকে। এটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্প। এই পাম্পের মাধ্যমে সেল কন্টিনিউয়াসলি সোডিয়ামকে সেলের দিকে বের করে দেয়, এবং এই সোডিয়ামগুলো পরবর্তীতে সার্কুলেশনে চলে যায়। তাহলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন আমরা মোটামুটি বুঝলাম। এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা জানা লাগবে, যে এই যে হাইড্রোজেন আয়নটা যদি না থাকে সেলের ভিতর, তাহলে কিন্তু এই ট্রান্সপোর্টার কাজ করবে না। তাহলে কন্টিনিউয়াস হাইড্রোজেনের সাপ্লাই সেলের ভিতর লাগবে। এরপর আসেন আমরা এই বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনটা নিয়ে কথা বলি। এই বাইকার্বনেটটা হচ্ছে যে গ্লুমেরুলার ফিল্ট্রেট রূপে এখানে আসে, ঠিক আছে? এই বাইকার্বনেট আয়ন কী করে হাইড্রোজেনের সাথে রিয়াকশন করার জন্য কী লাগবে, একটা এনজাইম লাগবে, ঠিক আছে? রিয়াকশন করার জন্য একটা এনজাইম লাগে। সেই এনজাইমটা এই যে টিউবুলার লুমেনের কোন জায়গায় থাকে, ঠিক এপিথেলিয়াল যেই লুমিনাল মেমব্রেন সেখানে লেগে থাকে। কীরকম, এই এনজাইমটা আমি ধরলাম ট্রাইঙ্গুলার শেপ একটা এনজাইম আমি আঁকলাম। এটা হচ্ছে যে ট্রাইঙ্গুলার এনজাইমটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম টাইপ 4, ঠিক আছে? কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম টাইপ 4। তাহলে এই যে এনজাইমটা এটা কী করে, এই রিয়াকশনকে ক্যাটালিস্ট করলে এখানে কী তৈরি হয়, কার্বনিক অ্যাসিড, ঠিক আছে? এই কার্বনিক অ্যাসিড পরবর্তীতে লুমেনে ডিসোসিয়েট হয়ে যায়, কী তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার। এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে হাইলি পোলার সাবস্টেন্স, তাই এটা ইজিলি সেল মেমব্রেন ক্রস করে ভেতরে চলে আসতে পারে। যখন কার্বন ডাইঅক্সাইড ভেতরে আসে, ভেতরেও আরেক ধরনের এনজাইম থাকে যেটা কি না কার্বনিক অ্যানহাইড্রেস, কিন্তু জাস্ট একটু ভিন্ন। সেটা কি, কার্বনিক অ্যানহাইড্রেস টাইপ 2, ঠিক আছে? তাইলে সেলের ভিতর যখন কার্বন ডাইঅক্সাইড ঢুকে, সেলের ভিতর তো ফ্লুইড আছে আগে থেকে। কেন ফ্লুইডগুলো আসলো, এই যে সোডিয়াম ঢুকতেছে প্রতিনিয়ত, এই সোডিয়াম যখন সেলের ভিতর ঢুকে তার সাথে কিছু ওয়াটারও ঢুকে যায়। তো এই ওয়াটারগুলো কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশন করে তৈরি করে কি, কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড পরবর্তী ডিসোসিয়েট হয়ে বাইকার্বনেট তৈরি করে। এই বাইকার্বনেটটা ইন্টারস্টিশিয়ামে আসে, ইন্টারস্টিশিয়াম থেকে কোথায় চলে আসে, সার্কুলেশনে চলে আসে। তাহলে কার্বনিক অ্যাসিড বাইকার্বনেট তৈরি করলো, ঠিক আছে? এই পাশে আরেকটা হাইড্রোজেন আয়ন দান করে, যার কারণে এই হাইড্রোজেন আয়নের সাপ্লিমেন্টটা কিন্তু দেখা যাচ্ছে যে এই কার্বন ডাইঅক্সাইড থেকেই আসতেছে।
ঠিক আছে? তো এখন যেটা বিষয় জানা দরকার সেটা হচ্ছে যে দুইটা রিয়াকশন, অর্থাৎ এই রিয়াকশন এবং এই রিয়াকশন, এখানে কিন্তু কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমগুলো আমাদের লাগতেছে। তো এখন কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর যে ড্রাগগুলো, এগুলো কোন জায়গাটায় কাজ করে? ঠিক এই জায়গাগুলোতে এসে কাজ করে কার্বনিক যে অ্যানহাইড্রেস এনজাইম সেগুলোকে ইনহিবিট করে দেয়। ঠিক আছে? তাহলে এখন যদি এগুলোকে ইনহিবিট করে তাহলে কি ঘটনা ঘটে দেখুন। এই যে কার্বন আয়ন সেটা আর হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে না। রিয়াকশন যদি না করে তাহলে এই যে কার্বনিক অ্যাসিড এটা হবে না। এটা না হলে পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইড হবে না, কার্বন ডাইঅক্সাইডের সোর্স অফ হয়ে যাবে। অথবা সেলের ভিতর যদি কার্বন ডাইঅক্সাইড থেকেও থাকে সেগুলো পানির সাথে রিয়াকশন করে হাইড্রোজেন আয়নটা দান করবে না। তাহলে হাইড্রোজেন আয়নের যদি সাপ্লিমেন্ট কমে যায় তাহলে এই ট্রান্সপোর্টারটা একসময় বন্ধ হয়ে যাবে। ইট মিনস সোডিয়াম রিঅ্যাবজর্পশন আর হবে না। তাহলে সোডিয়ামের কনসেন্ট্রেশন এই জায়গায় বেড়ে যাবে। তাহলে এই টিউবিউলার জায়গায় লুমেনে যদি সোডিয়াম কনসেন্ট্রেশন বেড়ে যায় তাহলে ওয়াটারও কিছুটা এই লুমেনে থেকে যাবে, কারণ সোডিয়াম একটা অসমোটিক্যাল সাবস্টেন্স। তাহলে যখনই এরা এই পাথওয়েতে যাবে তখন সোডিয়ামও মোটামুটি কিছুটা ইনক্রিজ পরিমাণে এক্সক্রিশন হবে। তাহলে সোডিয়াম এক্সক্রিশনের সাথে সাথে H2O এক্সক্রিশন হবে, এবং এই জন্যই এদেরকে কী বলা হয়? ডাইইউরেটিক্স। তো এখন আসেন আমরা ড্রাগে চলে যাই। তাহলে দেখি কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর ড্রাগগুলো কী কী: অ্যাসিটাজোলামাইড, ডরজোলামাইড, মেথাজোলামাইড এবং ব্রিনজোলামাইড। ঠিক আছে? আরেকটা জিনিস একটু করে জেনে নিই, সেটা হচ্ছে যে এই যে কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমটার ফাংশন কী কী। ফাংশন যদি আমরা একটু করে লিস্ট করে নিই তাহলে দেখব, প্রথমে অ্যাকুয়াস হিউমার, যে আইতে সিনথেসিস হয় অ্যাকুয়াস হিউমার ফর্মেশন, এটার একটা ফাংশন। ঠিক আছে? এরপরে আরেকটা ফাংশন আছে সিএসএফ ফর্মেশন। তারপর আরবিসির মধ্যে আমরা জানি কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টের সময় এটা কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের খুব ভালো ফাংশন আছে। ঠিক আছে? তাহলে এরপরে আমরা দেখব যে এই ড্রাগ সম্পর্কে কয়েকটা কথা আমাদের জানা লাগবে। দেখুন, দে আর লো এফিকেসি ডাইউরেটিক্স, মানে ডাইউরেটিক্সগুলোকে সাধারণত তিনটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে হাই, একটা হচ্ছে মডারেট, আর একটা হচ্ছে লো। তো এই যে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, এরা কিন্তু লো ক্লাসের মধ্যে পড়ে। কেন লো ক্লাস? কারণ আমি যদি একটু ব্যাখ্যা করি তাহলে আমরা দেখব যে আমি কি বললাম, যে এই যে পাথওয়ে, এই পাথওয়েতে যত বেশি সোডিয়াম আর ক্লোরাইড আমরা টিউবওয়েলের ভিতর ধরে রাখতে পারবো, তত বেশি ওয়াটারও টিউবওয়েলের ভিতর থাকবে, তত বেশি ইউরিন ফর্মেশন হবে। ইট মিনস তত বেশি ডাইইউরেসিস হবে। ঠিক আছে? এটা হচ্ছে যে আমাদের একদম সিম্পল কথা। এখন দেখা যাচ্ছে যে কার্বনিক অ্যানহাইড্রেস যে ইনহিবিটরগুলো আমরা দিচ্ছি সেগুলো শুধুমাত্র এই চ্যানেলটাকে কী করতেছে? ব্লক করতেছে। ইট মিনস এই চ্যানেল দিয়ে যেসব সোডিয়াম ঢোকার কথা সেই সব সোডিয়াম এই চ্যানেল দিয়ে ঢুকতে পারতেছে না। কিন্তু আমি কি বললাম আগে, সোডিয়াম শুধু এই চ্যানেল না, এখানে অনেকগুলো ট্রান্সপোর্টার আছে, যেটা সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার, সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্টার। ঠিক আছে? সেগুলো দিয়েও কিন্তু সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। এছাড়াও এটা তো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ঠিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে একটা ট্রান্সপোর্টার আছে যেটা সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড ট্রান্সপোর্টার, সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড ট্রান্সপোর্টার। এটা দিয়েও কিন্তু সোডিয়াম কন্টিনিউয়াসলি রিঅ্যাবজর্পশন হচ্ছে। আবার ডিস্টাল কনভলিউটেড টিউবিউলেও একটা ট্রান্সপোর্টার আছে যেটা সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টার। তারপরে আবার কালেক্টিং ডাক্টেও কিছু ট্রান্সপোর্টার আছে, যেটা চ্যানেল আছে যেটা দিয়ে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়। তাহলে দেখুন বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি, শুধুমাত্র একটা জায়গায় সোডিয়াম ব্লক হয়েছে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর ড্রাগ দিয়ে, কিন্তু কথা হচ্ছে যে এই পাথওয়েতে সোডিয়াম প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো জায়গায় রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, শুধুমাত্র এটার উপর ডিপেন্ডেন্ট না। এই জন্য শেষ পর্যন্ত দেখা যায় যে সোডিয়ামের কনসেন্ট্রেশন এত বেশি থাকে না এই ফাইনাল পাথওয়েতে, যার কারণে H2O বেশি থাকে না, যার কারণে ডাইউরেসিসও তেমন তুলনামূলক বেশি হয় না। ইট মিনস এই কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরের চেয়েও ভালো ডাইউরেটিক্স আছে। কারা সেগুলো? থায়াজাইড ডাইউরেটিক্স অথবা লুপ ডাইউরেটিক্স। এই জন্য এখানে আরেকটা কথা বলা হয়েছে, দে অলসো কজ মেটাবলিক অ্যাসিডোসিস এবং হাইপোক্যালেমিয়া। ঠিক আছে? এবং দে আর ইউজড ফর দেয়ার আদার ফার্মাকোলজিক্যাল ইফেক্ট রেদার দেন ডাইউরেটিক ইফেক্ট। কারণ তাদের ডাইউরেটিক ইফেক্টটা এত মেজর না, কারণ এর চেয়ে ভালো ডাইউরেটিক্স আমাদের আছে, তাই এইগুলোকে ডাইউরেটিক হিসেবে ইউজ করা হয় না। আবার এটার কন্ট্রাইন্ডিকেশনও অনেক বেশি, যেমন মানে এই টক্সিসিটিও অনেক বেশি, টক্সিক ইফেক্ট। সেটা হচ্ছে দেখুন মেটাবলিক অ্যাসিডোসিস করে আর হাইপোক্যালেমিয়া করে। এখন এগুলো কীভাবে করে? এগুলো হচ্ছে যে আমি বললাম যে এই যে এই এনজাইমটা যদি কাজ না করে তাহলে এখানে কিন্তু বাইকার্বনেটের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। ইট মিনস পুরো পাথওয়েতে বাইকার্বনেট কনসেন্ট্রেশনের বেশি থাকে, এবং এই বাইকার্বনেটটা একসময় কী হয়? ইউরিন দিয়ে এক্সক্রিশন বেশি হয়। তাহলে বডি থেকে আমরা জানি বাইকার্বনেট লস মানে হচ্ছে যে মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে ইউরিন দিয়ে বেশি বেশি বাইকার্বনেট যাওয়ার ফলে বডির ভিতর মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করতেছে। এবার হাইপোক্যালেমিয়া কেন ডেভেলপ করে সেটা বুঝতে হলে একটু
ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে চলে যেতে হবে। তাহলে আমি একটা ছোটো করে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল আঁকতেছি। এটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড, ডিস্টাল না, এটা কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্টের মধ্যে আমি একটা এপিথেলিয়াল সেল আঁকতেছি। এটা হচ্ছে কালেক্টিং ডাক্টের এপিথেলিয়াল সেল। কালেক্টিং ডাক্টের এপিথেলিয়াল সেল থেকে এখানে কিছু চ্যানেল থাকে, যেগুলো হচ্ছে যে পটাশিয়াম চ্যানেল। পটাশিয়াম কন্টিনিউয়াসলি এখান থেকে লুমেনে আসে, কিন্তু এটার রেট অনেক স্লো, ঠিক আছে, এটার রেট অনেক স্লো। যদি কোনো কারণে এই টিউবিউলের এখানে বাইকার্বনেট কনসেন্ট্রেশন বেড়ে যায়, কখন বাড়ে? কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম ইনহিবিটর ড্রাগগুলো দিলে এই লুমেনে বাইকার্বনেট আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যায়। তাহলে ঘটনা ঘটে কি দেখেন, চারপাশে নেগেটিভ আয়ন বেড়ে যায়। তাহলে নেগেটিভ আয়ন যখন বেড়ে যায়, এরা তার অপোজিট যে আয়ন তাকে কি করে, ড্র্যাগিং অ্যাকশনের মাধ্যমে চ্যানেল দিয়ে আরও লুমেনে নিয়ে আসে। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাইকার্বনেট আয়ন এখানে একটা নেগেটিভলি চার্জড এরিয়া তৈরি করে, যার কারণে সেলের ভেতর থেকে পটাশিয়ামগুলো তো নর্মালি স্লো আসতো, কিন্তু এখন সেটা ফাস্ট আসতেছে, ফাস্ট এবং বেশি পরিমাণে পটাশিয়াম সেল থেকে লুমেনে চলে আসতেছে, লুমেন থেকে ইউরিনে গিয়ে এক্সক্রিশন হয়ে যাচ্ছে। তাইলে ব্লাড থেকে পটাশিয়াম বেশি বেশি সেলে ঢুকতেছে, সেল থেকে ইউরিন থেকে বেরোয়। তাহলে এখানে প্লাজমাতে পটাশিয়াম লেভেল কী হয়ে গেল, কমে গেল, এবং এই জন্য হাইপোক্যালেমিয়া ডেভেলপ করলো। তাইলে আমরা দুইটা জিনিস বুঝতে পারলাম যে মেটাবলিক অ্যাসিডোসিস কীভাবে করে, হাইপোক্যালেমিয়া কীভাবে করে। আচ্ছা, এরপরে আসে আমরা দেখি ক্লিনিক্যাল ইউজ কী কী। অ্যাসিটাজোলামাইড বা ডরজোলামাইড কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরের ক্লিনিক্যাল ইউজ হচ্ছে, 1 নম্বর ক্লিনিক্যাল ইউজ গ্লুকোমা। গ্লুকোমা পড়ার সময় আমরা পড়ছিলাম যে ক্রনিক ইউজে আমরা ডিক্রিজ ফর্মেশন অফ অ্যাকুয়াস হিউমারের কাজে লাগাই। কারণ গ্লুকোমার ভিডিও আছে আমার, সেখানে আপনারা দেখবেন যে অ্যাকুয়াস হিউমার সিনথেসিসে কিন্তু বাইকার্বনেট আয়নের অনেক ইম্পর্ট্যান্ট রোল আছে, এবং এই বাইকার্বনেট আয়ন হয় কীভাবে, কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের মাধ্যমে। এটা যদি ব্লক করে দিই তাহলে এটা হবে না, এটা না হলে অ্যাকুয়াস হিউমার ফর্মেশন হবে না। তাহলে গ্লুকোমাতে আমরা ইউজ করি। সেরেব্রাল এডিমাতে ইউজ করি কেন, আমি বললাম যে সিএসএফ ফর্মেশনে হেল্প করে। তাহলে সিএসএফ থেকে তো মূলত সেরেব্রাল এডিমাটা ডেভেলপ করে। এখন যদি সিএসএফ ফর্মেশন কমাই দিই তাইলে সেরেব্রাল এডিমা থেকে রিলিফ পাওয়া যাবে। এরপর আসেন এপিলেপসিতে ইউজ করা হয় কারণ হচ্ছে যে সাপোজ এপিলেপসি তো ব্রেনের কোনো একটা সেলে হয়, তাই না? সাপোজ আমি ধরলাম এটা একটা ব্রেনের সেল, ঠিক আছে, এটার রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে যে -90 মিলি ভোল্ট, এবং এটার থ্রেশহোল্ড লেভেল যেটা, সেটা হচ্ছে যে আমি ধরলাম এটা হচ্ছে থ্রেশহোল্ড লেভেল। ইট মিনস যদি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থেকে কোনো সিগন্যাল যদি থ্রেশহোল্ড লেভেলে পৌঁছায়, তখন সেটা কি হয়, রিপোলারাইজেশন হয়। তাহলে সিজারে কি হয়, এই যে দূরত্বটা, থ্রেশহোল্ড লেভেলটা আমি -70 মিলিভোল্ট দিলাম। সিজারের সময় কি হয়, সিজারের সময় এই থ্রেশহোল্ড লেভেলটা অনেক কমে যায়। ইট মিনস অনেক বেশি ডিপোলারাইজেশন অফ সেল হয়, যার কারণে এক্সাইটেশন হয়, ট্রেমর হয়। এটা হচ্ছে যে সিজারের মেকানিজম। এখন যদি আমি এই পেশেন্টের ক্ষেত্রে আমি যদি কী দিই, এটা সাপোজ আমি ধরলাম এটা একটা ব্লাড ভেসেল, আমি যদি কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম ইনহিবিটর দিই, তাহলে আমরা কী পড়ছিলাম, কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমে কিন্তু মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে। তাহলে ব্লাডের মধ্যে কী হবে এখন, মেটাবলিক অ্যাসিডোসিস, অর্থাৎ ব্লাডের মধ্যে কী থাকবে, হাইড্রোজেন আয়ন বেশি থাকবে, ঠিক আছে। এখন নর্মালি কিন্তু সেল থেকে হাইড্রোজেন আয়ন ব্লাডে আসতো, কিন্তু এখন প্লাজমাতে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন এমনিও বেশি। তাইলে এখন সেল কী করবে, সেল হাইড্রোজেন আয়নের বদলে সে পটাশিয়ামকে কী করবে, বের করে দিবে একটা প্রোটন বের করার জন্য, অর্থাৎ একটা পজিটিভ আয়ন বের করার জন্য। তখন সে হাইড্রোজেনকে সিলেক্ট না করে পটাশিয়ামকে সিলেক্ট করবে, কারণ প্লাজমাতে নর্মালি হাইড্রোজেন কনসেন্ট্রেশন বেশি। এখন যদি আরও হাইড্রোজেন দেয়, অ্যাসিডোসিসটা আরও অ্যাগ্রেভেট করবে। এই জন্য সেল এখন কী করে, সেল এখন হাইড্রোজেনের বদলে কী করে, পটাশিয়ামকে সে প্লাজমাতে পাঠিয়ে দেয়। তাহলে এখন সেলের ভিতরে পটাশিয়াম কনসেন্ট্রেশন কমে যাচ্ছে কিনা। এখন আমরা জানি সেল থেকে যদি পটাশিয়াম বের হয়, তাহলে এটা এমনিও -90 মিলি ভোল্টে। তাহলে এই সেলের ভিতরের স্ট্রাকচারটা তো আমরা এটা দেখাচ্ছি, অর্থাৎ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তাহলে -90 মিলি ভোল্ট, ইট মিনস আরও পজিটিভ আয়ন লস করতেছে, অর্থাৎ পটাশিয়াম সেল থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে রেস্টিং মেমব্রেন যেই ইয়েটা গ্রাফে, সেটা আরও নিচে নেমে যাবে না। অর্থাৎ সাপোজ ধরলাম এটা -110 মিলিভোল্ট হয়ে গেল। তাহলে এই অবস্থায় তার থেকে থ্রেশহোল্ড লেভেলে পৌঁছতে আরও বেশি এনার্জি লাগবে কিনা। তাহলে এই জায়গায় কী ঘটনা ঘটলো, এই জায়গায় ঘটনা ঘটলো যে এটা হচ্ছে সিজারের থ্রেশহোল্ড লেভেল বাড়িয়ে দিল। পটাশিয়াম বেশি এক্সক্রিশন হওয়ার কারণে তাদের যেই থ্রেশহোল্ড লেভেলের গ্যাপটা সেটা বেড়ে গেছে। ইট মিনস স্টিমুলেট হতে হলে তাদের আরও বেশি পরিমাণ
থ্রেশহোল্ড লেভেলে পৌঁছতে হবে। এভাবেই এপিলেপসিতে কার্বনিক অ্যানহাইড্রেস ইউজ করলে এভাবে সেই এপিলেপসিটা কমায়। নাম্বার 4, অ্যালকালাইনাইজ দ্য ইউরিনকে অ্যালকালাইনাইজ করে ফেলে। কোন ক্ষেত্রে কখন করা লাগবে আমাদের? যদি কারো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, তাহলে ওই ইউরিনটা যদি অ্যাসিডিক হয় তাহলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা আরও অ্যাগ্রেভেট করতে পারে। এই জন্য ওই সময় আমরা ইউরিনটাকে অ্যালকালাইজ করতে পারি। আবার কিছু পয়জনিং আছে যেগুলো অ্যাসিডিক ড্রাগ, যেমন সেলিসাইলেট, ফেনোবারবিটল, এই ড্রাগগুলোতে এগুলো হচ্ছে অ্যাসিডিক ড্রাগ। তো এই অ্যাসিডিক ড্রাগগুলোর এক্সক্রিশন হতে হলে ইউরিনকে অ্যালকালাইন কন্ডিশন হতে হবে, তখনও আমরা এই কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর ড্রাগগুলো ইউজ করতে পারি। অ্যাকিউট মাউন্টেন সিকনেস, এটা হচ্ছে যে হঠাৎ করে কেউ যদি মাউন্টেনে ওঠে তখন তাদের কিছু সিমটম দেখা যায়, যেমন উইকনেস, মেমোরি লস, ডিজিনেস। এছাড়া ইম্পর্টেন্ট যে ফিচার সেটা হচ্ছে সেরেব্রাল ইডিমা, আবার পালমোনারি ইডিমা, এগুলো ডেভেলপ করে। এখন কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর ড্রাগগুলো দিলে এই জিনিস থেকে সে প্রিভেন্ট হয়। সো এটা ওদের জন্য ভালো। কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে কখন আমরা এই ড্রাগগুলো ইউজ করবো না। প্রথম কথা হচ্ছে যে এই ড্রাগগুলো মেটাবলিক অ্যাসিডোসিস করে, আমরা জানি। তাহলে একটা মানুষের দেহে যদি মেটাবলিক অ্যাসিডোসিস কন্ডিশন থাকে তাহলে আমরা এই ড্রাগগুলো দিতে পারবো না। এই ড্রাগগুলো আমরা জানি হাইপোক্যালেমিয়া করে, তাহলে একটা পার্সনের বডিতে যদি এমনিও পটাশিয়াম লেভেল কম থাকে তাহলে আমি এই ড্রাগগুলো ইউজ করবো না। রেনাল স্টোন ফর্মেশন, আমরা জানি এই ড্রাগগুলো মানে ইউরিনকে অ্যালকালাইন করে, তাহলে ইউরিনকে যদি বেশি অ্যালকালাইন করা হয় তখন ইউরিনের ট্র্যাক্ট স্টোন ফর্মেশন এর চান্স বেড়ে যায়। তাহলে এই জন্য আমরা এই ড্রাগগুলো এই কন্ডিশনে ইউজ করবো না। এরপরে হচ্ছে যে অ্যাভয়েড ইন পেশেন্ট উইথ লিভার সিরোসিস। তাহলে লিভারে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কী হয়, রিয়াকশান হয় বা একটা মেটাবলিজম হয়, সেটা হচ্ছে যে ইউরিয়া সাইকেল, সেটা লিভারে হয়। ইউরিয়াটা ফর্মেশন হয় কোথা থেকে? একদম র প্রোডাক্ট হচ্ছে যে NH3। ইট মিনস বডিতে যদি কোনো কারণে এই জিনিসটা বেড়ে যায় তখন লিভার এই জিনিসটাকে ইউরিয়াতে কনভার্ট করে লেস টক্সিক করে ফেলে। এখন আসলে আমরা বেসিক জিনিসে চলে যাই যে নর্মাল ফিজিওলজিতে এই প্রোটনের অর্থাৎ হাইড্রোজেন আয়নের একটা কাজ হচ্ছে যে সে বাইকার্বনেটের সাথে লাগবে, আরেকটা কাজ আছে, সেটা কি? সেটা হচ্ছে যে এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলার সেল, এইখান থেকে কিছু জিনিস সিক্রেশন হয়। এই যে সিক্রেশন ফ্রম কী ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, বাইল সল্ট, ইউরেট, এর মধ্যে এই জিনিসটাও সিক্রেট হয়। তাইলে অ্যামোনিয়া কোথায় সিক্রেট হয়? প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে। এবং এটা এক্সক্রিশন এই ওয়েতে হতে, অর্থাৎ এই অবস্থায় সে এক্সক্রিশন হতে পারে না। এক্সক্রিশন হওয়ার জন্য তার থেকে কোথায় কনভার্ট হতে হবে? NH4-এ। এখন সে কী হতে পারবে? এক্সক্রিশন হতে পারবে। তো এই যে এই কন্ডিশন থেকে এই কন্ডিশন হচ্ছে, এর জন্য কী লাগবে? একটা প্রোটন। তাহলে এই যে হাইড্রোজেনগুলো আরেকটা ফাংশন হচ্ছে, তারা সিক্রেট হওয়া এই NH3-কে NH4-এ কনভার্ট করে সেটা ইউরিন দিয়ে এক্সক্রিশন হতে হেল্প করে। এখন আমরা জানি কি কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর দিলে এই যে হাইড্রোজেন আয়নের যে সোর্স, এটা কিন্তু কমে যায়। তাহলে হাইড্রোজেন আয়ন যদি কমে যায় তাহলে কিন্তু এই অ্যামোনিয়াগুলো আর অ্যামোনিয়ামে কনভার্ট হবে না। ইট মিনস এটা বডিতে কনসেন্ট্রেশন বেড়ে যাবে এবং আবার সেই পেশেন্টের লিভার হচ্ছে নষ্ট, অর্থাৎ লিভার সিরোসিস। তাহলে কিন্তু এই কনসেন্ট্রেশন বেড়ে গেলে লিভার যে এটাকে মেটাবোলাইজ করতো সেটা আর করতে পারতেছে না। সো লিভার সিরোসিস পেশেন্টে আমার কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম ইনহিবিটর ড্রাগগুলো দেওয়া যাবে না। ধন্যবাদ।